আচ্ছা, একটা কথা কি কখনো মাথায় এসেছে যে কেন সবাই বলে প্রথম ১ কোটি টাকা জমানোটাই নাকি সবচেয়ে কঠিন? মানে প্রায় সব সফল উদ্যোক্তা আর বিনিয়োগকারী সবাই কিন্তু ঘুরে ফিরে একই কথা বলেন। ওই প্রথম বড় অঙ্কের টাকা আয় করাটাই আসল চ্যালেঞ্জ। তো চলুন আজকের এই আলোচনায় আমরা চার্লি মাঙ্গারের জীবনের গল্প দিয়ে বোঝার চেষ্টা করি এই কথাটা আসলে কতটা সত্যি। দেখুন, চার্লি মাঙ্গার নিজেই কিন্তু খুব সহজ করে বলে গেছেন, বেশিরভাগ মানুষের জন্য এই পুরো প্রসেসটার সবচেয়ে কঠিন অংশ হল প্রথম $1000। আর সত্যি বলতে কি, যখন কেউ একদম শূন্য থেকে শুরু করে, তখন ওই প্রথম বাধাটা পেরোনোই তো সবচেয়ে বড় পরীক্ষা, তাই না? কিন্তু প্রশ্নটা হলো কেন? কেন প্রথম ১ কোটি টাকা আয় করাটাই এত কঠিন? এর পেছনে কি শুধু অঙ্ক, নাকি এর সাথে আমাদের মানসিকতা, ধৈর্য আর ডিসিপ্লিনেরও একটা গভীর সম্পর্ক আছে? চলুন এর আসল কারণগুলো খুঁজে বের করা যাক। মাঙ্গেরের গল্পটা যদি ঠিকঠাক বুঝতে হয়, তাহলে আমাদের একদম শুরুতে ফিরে যেতে হবে। তিনি কিন্তু কোনো সোনার চামচ মুখে নিয়ে জন্মাননি, বরং ওমাহার এক সাধারণ পরিবেশে বেড়ে উঠেছিলেন, যেখানে আত্মনির্ভরতার একটা শিক্ষা তিনি পেয়েছিলেন, আর সেটাই কিন্তু তার সাফল্যের ভিত করে দিয়েছিল। ওমাহার মানসিকতাটা ছিল খুব সোজাসাপটা, আর বলতে গেলে একটু রূঢ়। তোমাকে বাঁচাতে কেউ আসবে না, নিজের সমস্যার সমাধান নিজেকেই করতে হবে। আর এই চিন্তাধারায় কিন্তু চার্লি মঙ্গার আর ওয়ারেন বাফেটের মতো মানুষদের তৈরি করেছিল। তারা খুব ভালো করেই বুঝে গিয়েছিলেন যে জীবনের লড়াইটা একাই লড়তে হয়। একেবারে ছোটবেলা থেকেই তিনি বাস্তবতার কঠিন দিকটা দেখতে শুরু করেন। যেমন তার দাদুর সংগ্রাম তাকে শিখিয়েছিল কঠোর পরিশ্রম আর আত্মসম্মানের দাম কতখানি। এরপর যখন তিনি বাফেটের দাদার মুদি দোকানে কাজ নিলেন, ভাবুন একবার, দিনে ১২ ঘণ্টা খাটুনির পর হাতে পেতেন মাত্র $2। আর ঠিক তখনই তিনি জীবনে একটা বড় সত্যি বুঝতে পারেন, যে শুধু গায়ের জোরে খেটে বেশি দূর এগোনো যায় না, এটার একটা শেষ আছে, একটা লিমিট আছে। এবার মাঙ্গারের জীবনের এমন একটা সময়ের কথা বলবো যেটা ছিল খুবই অন্ধকার একটা অধ্যায়, ১৯৫০-এর দশক। এই সময়টা তার জন্য ছিল তীব্র যন্ত্রণা আর ক্ষতির। আর এই ঘটনায় তার জীবন দর্শনকে একেবারে বদলে দেয়, আর তাকে শিখিয়ে দেয় কেন একটা ফিনান্সিয়াল বেস বা আর্থিক ভিত্তি থাকাটা এতটা জরুরি। শুধু একবার ভাবুন, পরপর কি ঘটেছিল। ১৯৫৩ সালে তার ডিভোর্স হল। ঠিক তার পরের বছরই তার ৮ বছরের ছেলে টেডি তার লিউকেমিয়া ধরা পড়ল। আর ১৯৫৫ সালে মাত্র ৯ বছর বয়সে টেডি মারা গেল। এই একের পর এক আঘাতে তিনি মানসিকভাবে তো বটেই, আর্থিকভাবেও পুরোপুরি ভেঙে পড়েছিলেন। আর এই অসহনীয় যন্ত্রণার মধ্যে দিয়েই তিনি একটা জিনিস হাড়ে হাড়ে টের পেলেন, যে জীবনে যদি অন্তত $১,০০,০০০ একটা সেফটি নেক বা আর্থিক বর্ম না থাকে, তাহলে জীবনটা আসলে ভীষণ ঠুনকো। যে কোনো একটা ঝড় এসেই সবকিছু তছনছ করে দিয়ে যেতে পারে। আচ্ছা, এই আর্থিক ভিত্তিটা কেন এত জরুরি? একটা সহজ উদাহরণ দিলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। ধরুন ৫,০০০ টাকার ১০% মানে কত? মাত্র ৫০০ টাকা। এটা দিয়ে জীবনে তেমন কোনো পরিবর্তন আসে না। কিন্তু ১ কোটি টাকার ১০% মানে কিন্তু ১০ লক্ষ টাকা, আর এটা একটা লাইফ চেঞ্জিং অ্যামাউন্ট। আসল খেলাটা শুরুই হয় ওই শক্ত ভিত্তিটা তৈরি হওয়ার পর। ছেলের মৃত্যুর পর মা গঙ্গার যখন আবার নতুন করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিলেন, তখন তার প্রথম বড় ব্যবসায়িক উদ্যোগটা বুড়িভাবে ব্যর্থ হয়। কিন্তু জানেন তো, এই বিরাট ব্যর্থতাই তাকে এমন একটা শিক্ষা দিয়েছিল যা তার বাকি জীবনের মোড় ঘুরিয়ে দেয়। আর সেই শিক্ষাটা ছিল লিভারেজের। ঘটনাটা ছিল এরকম, কোরিয়ান যুদ্ধের সময় তিনি এক বন্ধুর সাথে মিলে একটা ট্রান্সফর্মার কোম্পানি কেনেন। যুদ্ধের কারণে তখন চাহিদা তুঙ্গে, ব্যবসাও চলছিল দারুণ। কিন্তু যুদ্ধ যেই শেষ হলো, অমনি বাজারে কম্পিটিশন বেড়ে গেল। আর তারপর চোখের সামনে লাভজনক ব্যবসাটা ডুবতে শুরু করল, আর শেষমেশ পুরোটাই শেষ হয়ে গেল। আর এই ব্যর্থতা থেকেই তিনি লিভারেজের শক্তি আর দুর্বলতা দুটোই খুব ভালোভাবে শেখেন। লিভারেজ মানে কি? সহজ ভাষায় অন্যের টাকা বা রিসোর্স কাজে লাগিয়ে নিজের সম্পদ বাড়ানো। বিশেষ করে যারা শূন্য থেকে শুরু করে, তাদের জন্য এটা কিন্তু একটা অসাধারণ অস্ত্র হতে পারে। কিন্তু আসল কথা হলো, সব লিভারেজ কিন্তু একরকম নয়। মাঙ্গার বুঝেছিলেন যে খারাপ লিভারেজের ঝুঁকিটা অসীম, মানে একটা ভুলেই সব শেষ হয়ে যেতে পারে। ঠিক যেমনটা তার ট্রান্সফর্মার ব্যবসার ক্ষেত্রে হয়েছিল। আর অন্যদিকে আছে ভালো লিভারেজ, যেখানে লাভের সম্ভাবনা বিশাল, কিন্তু ক্ষতির একটা সীমা আছে। মানে ভুল হলেও আপনি টিকে থাকবেন, আর যদি ঠিক হন তাহলে তো জীবনটাই বদলে যাবে। জীবনের এই সব কঠিন শিক্ষাগুলোকে পুঁজি করেই চার্লি মাঙ্গার অবশেষে তার প্রথম বড় সাফল্যটা পেলেন। তবে এবার তিনি কোনো গতানুগতিক নিয়মের জালে আটকালেন না, বরং নিজের সৃজনশীলতাকে কাজে লাগিয়ে সিস্টেমের মধ্যেই একটা রাস্তা বের করে নিলেন। তিনি একটা অসাধারণ রিয়েল এস্টেট ডিল খুঁজে পেয়েছিলেন। কিন্তু তাতে একটা অদ্ভুত সমস্যা ছিল। জমিটা ছিল সরকারি আর মাত্র ৪৯ বছরের জন্য লিজে পাওয়া যাচ্ছিল।
সমস্যাটা হলো তখনকার নিয়ম অনুযায়ী কোনো ব্যাংকই 50 বছরের কম লিজের সম্পত্তিতে লোন দিত না। ভাবা যায় শুধু একটা বছরের জন্য পুরো ডিলটা আটকে ছিল। আর ঠিক এখানেই মাঙ্গার তার বুদ্ধিটা কাজে লাগালেন। তিনি বড় বড় ব্যাংকগুলোর পেছনে না ছুটে এমন একটা ছোট স্থানীয় ব্যাংক খুঁজে বের করলেন যাদের নিজেদেরই লোন দেওয়ার জন্য তাড়া ছিল। মানে ব্যাংকের নিজের প্রয়োজনের কাছে সিস্টেমের ওই শক্ত নিয়মটা হেরে গেল আর লোনটা পাস হয়ে গেল। আর এই একটা ডিল থেকে তিনি বিশাল অঙ্কের লাভ করেন। একবার ভাবুন তো, এই সাফল্যের পর অন্য কেউ হলে কি করত? হয়তো আরও বড় ঝুঁকি নিত, তাই না? কিন্তু মাঙ্গার করলেন ঠিক তার উল্টোটা। কারণ তার লক্ষ্যটা কখনোই শুধু টাকা জমানো ছিল না, তার লক্ষ্য ছিল স্বাধীনতা। আর যেই মুহূর্তে তার সেই আর্থিক লক্ষ্যটা পূরণ হলো, তিনি থেমে গেলেন। মাঙ্গা নিজেই বলে গেছেন, আমি বিলিয়নিয়ার হয়েছি ঠিকই, কিন্তু আমি কোনোদিন বিলিয়নিয়ার হতে চাইনি, আমি শুধু স্বাধীন হতে চেয়েছিলাম। এই একটা কথাই কিন্তু তার পুরো জীবনের দর্শনটা পরিষ্কার করে দেয়। তার কাছে টাকা মানে ছিল স্বাধীনতা, বিলাসিতা নয়। আর এটাই হলো আজকের আলোচনার সবচেয়ে জরুরি পয়েন্ট। প্রথম 1 কোটি টাকা আপনাকে ধনী বানায় না, এটা আপনাকে স্বাধীন করে। কিসের থেকে স্বাধীন করে? ভয়ের বশে বা চাপে পড়ে সিদ্ধান্ত নেওয়ার পরিস্থিতি থেকে। এটা আপনাকে মাথা ঠান্ডা রেখে পরিষ্কারভাবে চিন্তা করে সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা দেয়। তাহলে মাঙ্গারের জীবন থেকে আমরা যে শিক্ষাগুলো পেলাম সেগুলোকে কিভাবে কাজে লাগানো যায়? দেখুন, প্রথম 1 কোটি টাকা বানানোর পথটা আসলে কোনো গোপন ফর্মুলা না, এটা বরং একটা খুব সাধারণ কিন্তু অবিশ্বাস্য রকমের শক্তিশালী একটা ফ্রেমওয়ার্ক। পথটা শুনতে হয়তো খুব বোরিং বা সহজ সরল মনে হতে পারে, কিন্তু এর শক্তিটা অবিশ্বাস্য। আর এটাই যুগ যুগ ধরে প্রমাণিত সত্যি। স্টেপ 1 আয় বাড়ান, স্টেপ 2 খরচ কমান, আর স্টেপ 3 যা বাঁচল সেটা নিয়মিতভাবে বিনিয়োগ করুন। এই যাত্রায় আসল শক্তি হল কনসিস্টেন্সি, কোনো জাঁকজমক বা শর্টকাট নয়। এবার কম্পাউন্ডিং বা চক্রবৃদ্ধি সুদের ম্যাজিকটা একবার দেখুন। ধরুন প্রথম 1 কোটি জমাতে আপনার 10 বছর লেগে গেল, কিন্তু তারপর দ্বিতীয় 1 কোটি জমাতে লাগবে মাত্র 6 বছর, তৃতীয়টার জন্য 3.5 বছর, চতুর্থটার জন্য 2.5 বছর, আর পঞ্চম কোটির জন্য মাত্র 2 বছর। মানে সময় যত এগোবে টাকা তত দ্রুত বাড়বে। আসল কষ্টটা হলো এই প্রথম ধাপে। 1 কোটি টাকার অঙ্কটা শুনতে অনেক বড় লাগতে পারে, তাই না? কিন্তু যখন এটাকে সংখ্যায় ভাঙা হয় তখন ব্যাপারটা অনেক বেশি বাস্তব মনে হয়। এটা কোনো ম্যাজিক নয়, এটা সিম্পল ম্যাথ। যেমন ধরুন, যদি 1000 টাকার কোনো প্রোডাক্ট বা সার্ভিস 10,000 কাস্টমারের কাছে পৌঁছে দেওয়া যায়, তাহলেই কিন্তু লক্ষ্য পূরণ হয়ে যায়। প্রশ্ন হলো, সেই প্রোডাক্ট বা সার্ভিসটা কি হবে? শেষ পর্যন্ত প্রথম 1 কোটি টাকা স্বাধীনতা কিনে দেয়, কিন্তু আসল প্রশ্নটা হলো সেই স্বাধীনতা দিয়ে কি করা হবে। এই প্রশ্নটা কিন্তু শুধু টাকার নয়, এটা জীবনের উদ্দেশ্যেরও। আর এর উত্তরটা সেটা প্রত্যেককে নিজের জন্য খুঁজে বের করতে হবে।